দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন আইডিএলসি প্রেজেন্টস ইনসাইডে। আলোচনা করব সমসাময়িক ব্যবসা বাণিজ্যের চ্যালেঞ্জ এবং আসছে বাজেটে ব্যবসায়ী বা উদ্যোক্তাদের ভাবনা কীরকম। ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট তাসকিন আহমেদ আমাদের আজকের অতিথি, তিনি ইফাদ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট। আমরা খাত সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়েও তার কাছ থেকে তার পর্যবেক্ষণ শুনব। স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক যেই আলোচনাগুলা সাম্প্রতিক সময়ে চলছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর, একটা তো ব্যাংক খাত, তার চেয়েও বেশি এখন আমরা দেখছি যে গ্যাসের দাম বাড়ানোর যেই তোড়জোড় বা প্রবণতা, যে আলোচনা, ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট হিসেবে এই বিষয়টাকে কিভাবে দেখেন আপনি? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপনারা গতবারও আমরা যে প্রেস কনফারেন্স করেছি, আপনারা দেখেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়াতে আমাদের দেশের জন্য কিন্তু ঠিক যেরকমভাবে একটা অপরচুনিটি জেগেছে, সেরকম কিন্তু একটা বহুবৃত্তিক একটা চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হয়ে গেছি। সো আমরা আশা করেছিলাম যে নতুন উদ্যমে, নতুন উদ্যোগে আমরা অনেক রিফর্মস দেখব, সামনের দিকে ব্যবসা বাণিজ্যর সেক্টরটা আরও অনেক বেটার হবে। আমরা নো ডাউট এই অন্তর্বর্তী সরকার কিন্তু বেশ কিছু আসার সাথে সাথে 5-6 মাসে ভালো কিছু কারেক্টিভ করেছে, যেমন এলসি এবং ডলারের সংকটটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একটা অ্যাভেলেবেল করার, যদিও এখনও 100% অ্যাভেলেবেল হয়নি, কিন্তু অনেকাংশে বেটার হয়েছে। সেকেন্ড ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা সবাই মিলে ইনফ্লেশন নিয়ে কথা বলছি, মূল্যস্ফীতি নিয়ে, এই মূল্যস্ফীতির লাগাম টানার জন্য আমাদের কিন্তু ডলার, আমাদের যে রিজার্ভটা আছে, এটা স্টেবিলাইজ হওয়াটা অত্যন্ত জরুরি ছিল। তো আমরা এটাও খুব সাধুবাদ জানাই যে গত 4-5 মাসে কিন্তু একটা স্টেবল জায়গায় এসছে। গ্যাস প্রাইসের প্রশ্নটা আপনি যখন করছেন, এটা কিন্তু আমাদের দেশের এখনও 70-75% এনার্জি সোর্স হলো আমাদের ন্যাচারাল গ্যাস। এই গ্যাসকে বাদ রেখে আমরা আমাদের দেশ, আমরা মানে ম্যানুফ্যাকচারিং সেক্টরের ডেভেলপমেন্ট চিন্তাই করতে পারি না। তো আপনি দেখেন গত 11 বছরে প্রায় 300%-এর উপরে, মানে 13 বার প্রাইস বাড়ানো হয়েছে। তো আমরা ইনভেস্টররা যখন ইনভেস্ট করি, তখন কিন্তু গ্যাস প্রাইস একটা মার্জিত হারে বাড়তে পারে বলে কিন্তু আমরা একটা প্ল্যানিং করে আমরা করি। এখন আর আপনি জানেন আমাদের দেশে বেশ কিছু এই যে আমাদের গ্যাস নির্ভরশীল ইন্ডাস্ট্রি কিন্তু গড়ে উঠেছে, এবং হঠাৎ করে যদি এখন বলে যে আবার এই মানে মার্জিনে গ্যাস প্রাইস বাড়িয়ে দিবে, প্রত্যেকটা কোম্পানি আপনার কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না বলে আমরা মনে করি। ঢাকা চেম্বার যেই ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দেয়, বাংলাদেশের ছোট মাঝারি ব্যবসায়ীর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ঢাকা চেম্বার, বা তাদের বলবার জায়গা এখানেই, তাদের ইম্প্যাক্টটা আসলে কোন কোন জায়গায় কিভাবে পড়তে পারে বলে আপনি মনে করেন? দেখেন, যত বড় বড় কর্পোরেটস আছে সরকারি পর্যায়ে, আমরা বিগত সময়েও দেখেছি যে বড়রা অনেক বড় গলায় কথা বলতে পারে এবং ওদের কথাগুলো অনেক উপর পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এই যে এসএমই সেক্টর, যেটা কিন্তু বাংলাদেশের ওয়ার্কফোর্সের এখন অলমোস্ট 50% ওয়ার্কফোর্সটাকে মানে চালিকা শক্তি হিসেবে নিয়ে যায় এবং এমপ্লয় করে, এদের কথাটা বলার জন্যই কিন্তু ঢাকা চেম্বার আমরা সবসময় চেষ্টা করি সোচ্চার থাকতে। আমার তো মনে হয় তাদের লেভেলটা কিন্তু দেখা হচ্ছে না। আমরা রিসেন্ট পিরিয়ডে বলা হচ্ছে কিছু কিছু বড় কোম্পানি বা যেসব কোম্পানি লিস্টেড কোম্পানি আছে, তাদের গত 6 মাসে দেখা যাচ্ছে যে তারা বিজনেসটা বেটার করছে, ভালোর দিকে যাচ্ছে। আমরা কিন্তু এই জিনিসটা একটু ডিফারেন্টলি বলি। এটা গত 2-2.5 বছর ধরেই কিন্তু ব্যবসাগুলো কিন্তু সব ডাউনওয়ার্ড টেন্ডেন্সিতে ছিল। এখন এটা রিকভারি পিরিয়ড, ইট ইজ নট পারফর্মিং ওয়েল, এটা রিকভার করছে। আর আপনি ওই স্টক এক্সচেঞ্জে 300-350 কোম্পানিকে দিয়ে বাংলাদেশের এত বড় এসএমই সেক্টরকে আপনি কিন্তু মাপতে পারবেন না। সো এসএমই সেক্টরের অবস্থা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং। এদের ভয়েসগুলো তো শোনা যাচ্ছে না, সরকার শুনতেই পারে না কোনোদিনও ওনাদের ইয়াগুলা। আমাদের কাছে যতটুকু রিপোর্ট আছে, স্পেশালি স্মল অ্যান্ড ইকোনমিক এবং কটেজ ইন্ডাস্ট্রিগুলা, এই গ্যাস প্রাইস বেড়ে গেলে তাদের জন্য একটা মানে ভীষণ চ্যালেঞ্জিং একটা টাইম আসবে। বাট আমরা এটাও জানি যে এইভাবে বাড়ালে উল্টা আরও অনেক আন্ডারহ্যান্ডেও কিন্তু গ্যাস লাইনের সংযোগ বৃদ্ধি পাবে।
আমরা রাদার বলি যে আমরা বারবার সরকারকে বলার চেষ্টা করছি যে আপনারা এভাবে শুধু প্রাইস বাড়িয়ে আপনি প্রফিটেবল বা ইয়া করতে পারবেন, এটা কোনোদিনও সম্ভব না। আপনারা লিকেজ কমান, এফিসিয়েন্সি বাড়ান, আমাদের ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন যে ইয়াগুলা আছে সেগুলোকে আপনারা আপগ্রেড করেন এবং জিনিসগুলোকে এফিসিয়েন্সি করে লসটা কমান। প্রাইস বাড়িয়ে কোনোদিনও লস ঘাটতি করা যাবে না। মানে এই যে অন্তর্বর্তী সরকার 6 মাস পার করে ফেললো, আরও হয়তো নির্বাচন আসতে আসতে বছর খানেক লাগবে, এই সময়টা কি ব্যবসায়ীরা বিনিয়োগে যাবেন না, এরকম কোনো বিষয়? আপনি যদি বলেন কোনোভাবেই যাবে না, কারণ আমরা গত সপ্তাহে আমরা মিডল ইস্টে সংযুক্ত আরব আমিরাতে আমরা আবুধাবি, দুবাই এবং শারজা চেম্বারের প্রেসিডেন্টদের সাথে এবং চেয়ারম্যান বোর্ডের সাথে আলাপ করেছি। আমরা তাদেরকে ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং পাওয়ার সেক্টর ইনফ্রাস্ট্রাকচারের জন্য ইনভেস্টমেন্টের জন্য ওনাদেরকে ইনভাইট করি। ওনারা ক্লিয়ারলি বলেন যে আমরা এখন তো একটা আনসার্টেনিটির মধ্যে আমরা ইনভেস্টমেন্ট নিয়ে এই টার্মে আমরা কথাই বলবো না। ওনারা আউটরাইট আমাদেরকে মানা করে দিয়েছেন যে আমরা কথা বলতে ইন্টারেস্টেড না, আমরা একটু লং টার্ম প্ল্যান বিজনেসে। আর আমি এই সরকারের ব্যাপারে, অন্তর্বর্তী সরকারের ব্যাপারে আমি আরেকবার রিকোয়েস্ট করি যে লোকাল হোক ফরেন হোক, আমাদের সরকার একটা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছিল যে লং টার্ম রিডিউসড ট্যাক্স নেটের মধ্যে যে সার্টেন সেক্টরে ইনভেস্ট করবেন, যেটা কিন্তু 2032 সাল পর্যন্ত বলবৎ ছিল। সো বিগত অনেক সময় দিয়ে হিস্টোরিক্যালি কিন্তু বাংলাদেশের সম্বন্ধে একটা ব্যাড ওয়ার্ডস হয় যে আমাদের পলিসি কনসিস্টেন্সি নেই। সো এই রিসেন্ট পিরিয়ডে এই জিনিসটা বাড়িয়ে তো নট অনলি আপনি ফরেন ইনভেস্টরদেরকে নিরুৎসাহিত করেছেন, মানে অ্যান্ড দ্যাটস ভেরি হিউজলি আপনি দেশি ইনভেস্টরদেরকেও কিন্তু বিপদে ফেলে দিয়ে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকের সাথে যেই যোগাযোগটা এবং ব্যাংকের কাছে তারা পর্যাপ্ত সহায়তা পান না, ঢাকা চেম্বার থেকে বরাবরই এই ধরনের অভিযোগটা করা হয়। আসলে কোন প্রেক্ষিতে, বাস্তবতাটা কীরকম একটু যদি? এটা এখনও একই ধারাই চলছে, কারণ ভেরি আনফর্চুনেটলি আমরা অবশ্যই ধরেন কোভিড আমল থেকেই কিন্তু একটা টোটাল অস্থিরতার মধ্যে ছিলাম, যে মানে ওখান থেকে বের হয়ে আসতে না আসতেই কিন্তু আমাদের যেই গ্লোবাল ক্রাইসিস এবং ওয়ার্স কনফ্লিক্টসের জন্য কিন্তু আমরা প্রায় 2-2.5 বছর ধরে একটা চাপের মুখে পড়ে গেছি, যেটা এখনও বিদ্যমান। তো সরকার বিভিন্নভাবে সাপোর্টের অনেক কিছুই কথা বলছেন, কিন্তু আমরা গতবারও যখন আমাদের বিভিন্ন ফোরামে আমরা বলি যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য বা কর্পোরেট সেক্টরের জন্য যে রিফাইন্যান্সিং স্কিম আছে, যে ছোট ছোট ব্যবসায়ীরা যারা 10 লাখ থেকে 50 লাখ বা 1 কোটি টাকা একটা মূলধন এবং ব্যাংকিং একটা ফেসিলিটি নিয়ে তার ব্যবসাটাকে কিন্তু সম্প্রসারণ করার অনেক সুযোগ পায়। তো এখানেও এত 31টা ডিফারেন্ট ডকুমেন্টেশন লাগে। সো এত বটলনেক্স এই ফাইন্যান্সগুলো অ্যাপ্লাই করার জন্য। আর সেকেন্ড হলো, যখনই এটা রিসেন্ট পিরিয়ডে শুরু হয়েছে, সেন্ট্রাল ব্যাংক যখনই একটা কোনো রকম নতুন বিআরপিডি সার্কুলারের মাধ্যমে কোনো একটা ফেসিলিটি দেয়, এখন নতুন করে দিয়েছে কাস্টমার অ্যান্ড ব্যাংকিং সেক্টরের সম্পর্কের আদলে তোমরা এটা করবা। তো স্বাভাবিকভাবে যত বড় বড় ক্লায়েন্টস আছেন, বড় বড় কর্পোরেটস আছে বাংলাদেশে, ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেটস আছে, আমার তো মনে হয় তারা একটা সিংহভাগ নিয়ে চলে যায়। এবং সেন্ট্রাল ব্যাংক যেই বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য যেই ফ্যাসিলিটিগুলো দেয়, এই ইনফরমেশনগুলো তাদের কাছে পৌঁছায় না। আবার পৌঁছাতে গেলে আপনি যদি যেই লোকের একটা 50 লক্ষ বা 1 কোটি টাকার একটা ফাইন্যান্স পেলে, সে দেখা যাবে 20-25 জন বা 30 জন বা এমপ্লয়কে এমপ্লয় করতে পারবে, ওয়ার্কফোর্সকে এমপ্লয় করতে পারবে, সে তো ব্যাংকের ম্যানেজার পর্যন্ত পৌঁছাতে পারে না। সো এই জিনিসটা নিয়ে আরও আমি মনে করি ফাইন্যান্স মিনিস্ট্রি, বাংলাদেশ ব্যাংক এবং সরকারকে আরেকটু ভাবা উচিত। আমরা শুধু বড় কর্পোরেটদের দিকে তাকালে হবে না, আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের দিকে কিন্তু সমান্তরালে নজর দিতে হবে। না, বড় উদ্যোক্তারা ব্যাংকের সিংহভাগ লোন তারা গ্রহণ করেন বা সুবিধাটা তারা নেন, এটা বাস্তব। কিন্তু আমরা যদি তথ্য উপাত্ত দেখি, আমাদের প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ এখনও কিন্তু 7.5-7-এর মধ্যে ঘোরাফেরা করছে। তার মানে উদ্যোক্তারা বিনিয়োগ করছে না। কেন বিনিয়োগ করছেন না? আপনি দেখেন, যখনই উদ্যোক্তারা বিনিয়োগ করবে, আমিও সেটা বললাম যে সবসময় এফডিআই বললেন না, দেশি বিজনেসম্যানরা যে ইনভেস্টমেন্ট করেছে সেটা এখনও কিন্তু 95% দেশের টোটাল ইনভেস্টমেন্টের 95%। তো আপনি যে কোনো বিজনেসম্যান যখনই একটা ইনভেস্টমেন্ট করবে, সে তো আগে ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্টটা দেখতে চাবে যে আমার পলিটিক্যাল স্টেবিলিটি কেমন আছে, আমার ইনভেস্টমেন্টের জন্য আমার ল এনফোর্সমেন্টের সিচুয়েশন কি আছে, আমি এনার্জি সিকিউরিটিটা পাবো কি না। তো কোনো দিকে কিন্তু এই মুহূর্তে এই কারেন্ট
ধরেন পলিটিক্যাল আনরেস্ট, যেটা দেশের জন্য অবশ্যই হয়তো বা কেউ বলে খারাপ, কেউ বলে ভালো, আমি তো বলবো যে যেরকম করাপশনের জিনিস বেরিয়ে এসছে সেটা তো আমরা বাংলাদেশি হিসেবে কোনোদিনও অ্যাকসেপ্ট করতে পারবো না, ঠিক না? এটা দরকারও হয়তো বা ছিল, কিন্তু এই দরকারের সাথে সাথে এই সরকারের কিন্তু স্পেশাল একটা অ্যাটেনশন দেওয়া উচিত ছিল আমাদের বিজনেস কমিউনিটি এবং মানে আমাদের ব্যবসাটাকে সঞ্চালনটা বাড়ালে। কারণ ব্যবসা এবং ইকোনমিক গ্রোথটা ড্রাইভ হলেই কিন্তু আপনার দেশটা কিন্তু স্টেবিলাইজ করবে। সো এই দিকটায় আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কিছুটা ঘাটতি রয়ে গেছে। না, আমার আরেকটু জানবার বিষয় যে আগামী 1 বছর যদি কোনো ধরনের দেশি বা বিদেশি বিনিয়োগ না আসে, আমার অর্থনীতিতে বড় হবে না, আমার কর্মসংস্থান তৈরি হবে না। আপনারা তো এটা ফিল করেন নিশ্চয়ই। কোনো না কোনোভাবে বিকল্প কোনো উপায় আপনারা চিন্তা করছেন কিনা? এই মুহূর্তে বিকল্প আমরা বাংলাদেশি জনগণ আমরা কোথায় যাব? আমাদের বিকল্প চিন্তা করার একমাত্র যেই জিনিসটা আমাদের অফিস বন্ধ করে, ফ্যাক্টরি বন্ধ করে থাকার ছাড়া তো আর কোনো উপায় নেই। কারণ যত কিছুই হোক এটা আমাদের দেশের সমস্যা, আমাদেরকে পাবলিক প্রাইভেট মিলে কিন্তু এটাকে সলভ করতে হবে। অ্যাট লট অফ টাইমস আমরা দেখছি যে আমাদের ডিমান্ড অনুযায়ী সরকারের সাথে আমাদের বসা হচ্ছে না, বা হয়তো বা ওনাদের প্লেটে এত সমস্যা আছে যে এই বিজনেসটাকে পিছিয়ে পড়ে যাচ্ছে। কিন্তু অনেকগুলা গার্মেন্টস কিন্তু গত 6 মাসে বন্ধ হয়ে গেছে, 200-300 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। আমরা গার্মেন্টস যেহেতু সবসময় আমাদের এখনও সিংহভাগ এক্সপোর্ট আর্নার, সবাই গার্মেন্টসের দিকে চোখ দেয়। কিন্তু আপনি যদি এই যে সিএমএসএমই সেক্টরে যে 70-80 লক্ষ কোম্পানি আছে, এরা কয়টা বন্ধ হলো, কটা বা কী অবস্থা, এটার কিন্তু পরিসংখ্যান কারো কাছে নেই। সো এদের থেকে যেই গার্মেন্টসগুলো বন্ধ হলো, ছোট ছোট কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এই আনএমপ্লয়মেন্ট বাড়ছে। সো এই আনএমপ্লয়মেন্টটা কিন্তু একটা সোশ্যাল ইম্প্যাক্টের দিকে ধাবিত হবে। বাজেট আসছে, যদিও এবার কীরকম বাজেট কিভাবে পেশ হবে এখনও পর্যন্ত আমরা পরিষ্কার না, কিন্তু ঢাকা চেম্বার আমরা দেখি যে বরাবরই 4টি খাতের উপর বিশেষ গুরুত্ব দিয়ে তাদের বাজেটের প্রস্তাবনাগুলো তুলে ধরতে চায় বা সরকারের সামনে প্রকাশ করে। এবার আপনাদের প্রত্যাশা বা লক্ষ্যমাত্রাগুলো কী কী? আপনি ভালো বলেছেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আপনার মতো আমরাও ঠিক জানি না এবার বাজেটটা কীরকম আসছে। কারণ আমাদের সাথে কোনো ধরনের ডিসকাশন হয়নি, কোনো ধরনের বা মানে আলোচনার ভিত্তিতে আমাদের কাছে যে বা কিছু সাজেশনস চাবেন, সেই বসাটাও আমাদের সাথে সরকারের সাথে হয়নি। সো আমরা যে কোনো একটা ডেফিনিটিভ কিছু জানবো, কারণ এখন পর্যন্ত বিজনেস কমিউনিটি এবং মানে ইন্ডাস্ট্রির জন্য যতগুলোই রিসেন্ট পিরিয়ডে ডিসিশনসগুলো আসছে, সেগুলো কিন্তু একটু নেগেটিভ আকারেই এসছে। যে গ্যাস প্রাইস নিয়ে একটা হঠাৎ করে একটা যেই প্রপোজাল এসছে, আমাদের গ্যাস কিন্তু আমরা যেটা রিকোয়ারমেন্ট তার অলমোস্ট 50% পাচ্ছি না। এখন আমি তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করবোটা কিভাবে? আপনি যখন আপনি বললেন যে এই আগামী 1 বছর কি তাহলে নতুন বিজনেসে আসবে না, আমার এক্সিস্টিং বিজনেস আমি চালাতে পারছি না। এক্সিস্টিং বিজনেসে তারপরে পলিসি রেট কনস্ট্যান্টলি আপনি যে ইকোনমিটাকে বেগবান করবেন, আপনার ইন্টারেস্ট রেটটা তো একটু লাগামের মধ্যে থাকতে হবে। যেই হঠাৎ করে 9% থেকে 14%, 15% চলে গেছে, সো যখনই এটা হাই হবে তখন তো ইকোনমি স্লো ডাউন হবে। স্লো ডাউন হলে কিন্তু কর্মসংস্থানও কমে যাবে। সো অ্যাবাউট বাজেট উই আর হোপফুল, বাট উই আর অলসো ইন দ্য ভেরি ডার্ক। আমি স্টিল মনে করি বিজনেস কমিউনিটি, আমাদের গার্মেন্টস সেক্টর, স্টিল সেক্টর, এসএমই সেক্টর, ব্যাংকিং সেক্টর, এদের সাথে আলোচনা সাপেক্ষে একটা কন্টিনিউড আমরা নিজেরাও কোনো সুপার বিউটিফুল অথবা একটা অ্যাগ্রেসিভ বাজেট এক্সপেক্ট করছি না, আবার বেশি কন্ট্রাকটিভ বাজেটও দেওয়াটা ঠিক হবে না। সো আমরা অলরেডি কিন্তু যত রকম ইন্ডেক্সেস আছে যথেষ্ট অ্যালার্মিং অবস্থায় রয়েছে, কারণ জিডিপি আমাদের বেশ কিছু বছরের মধ্যে সবচেয়ে ইজ বিলো 2%, এফডিআই আমাদের একটা অনেক দিনের মধ্যে সবচেয়ে লোয়েস্ট পর্যায়ে আছে, কারণ আমাদেরই তো বিজনেস করার আমাদের কনফিডেন্সটা নেই, বিদেশিদের কোত্থেকে আসবে। আমি খাতভিত্তিক দু একটা প্রশ্ন আপনার কাছে করব। রয়্যাল এনফিল্ড বাংলাদেশে এনেছেন এবং আমরা দেখলাম যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ক্রেতাদের সাড়া কেমন পাচ্ছেন এবং স্পেশালিটিটা কি আসলে? কোন চিন্তা থেকে মোটামুটি হাই এন্ডের একটা বাইক ইফাদ গ্রুপ বাংলাদেশে নিয়ে আসলো? ট্রেম্প আছে, হার্লি ডেভিডসন আছে, রয়্যাল এনফিল্ড আছে। এই ক্যাটাগরিটা আমাদের দেশে এটাকে লাইফস্টাইল বাইক বলে। বহু বছর মানুষ দেখেনি হয়তো, বা প্রতিবেশী দেশে গিয়ে, বিভিন্ন দেশে গিয়ে এগুলো দেখেছে,
কিন্তু এখন যখন আমরা আনতে পেরেছি এবং আমার সাথে সাথে আমি শুনেছি হন্ডা এবং আরও ইয়ামাহা অনেকে হয়তো বা এই ক্রুজার বাইক সেক্টরে আসছেন, এই সেক্টরটা মানুষকে আরেকটু আপস্কেল একটা পারফরমেন্স এবং একটা অনুভূতি তাদেরকে দিবে। ইট হ্যাজ বিন আ ভেরি বিগ চ্যালেঞ্জ অ্যান্ড আমরা খুবই এক্সাইটেড ছিলাম। কাস্টমারদের প্রেফারেন্স ইজ হিউজ। এখনও সম্ভবত মানে আজকে বুকিং দিলে আপনার প্রায় 6 মাস ওয়েট টাইম। সো আমরা এই মুহূর্তে আমাদের সারা বাংলাদেশে সার্ভিস সেক্টর, সার্ভিস স্টেশনস এবং নেটওয়ার্ক বাড়ানোর কাজে খুব ব্যস্ত আছে টিম। আমি আশা করি যে এই সেক্টরটা বাংলাদেশের মানুষকে একটা নতুন এক্সপিরিয়েন্স দেবে। ওভারঅল অটোমোবাইল ইন্ডাস্ট্রি বাংলাদেশের ক্ষেত্রে আপনি প্রসপেক্টটা কেমন দেখেন? ম্যানুফ্যাকচারিংয়ের একটা বড় সেক্টর বাংলাদেশ কোনোদিনও হতে পারবে না, কারণ আমাদের ইন্ডিজিনিয়াস র মেটেরিয়াল নেই। আজকে গার্মেন্টস সেক্টরও যে যতটুকু আমরা করেছি, এটা কিন্তু আমাদের যে হিউম্যান টাচের জন্য যেটা মেশিন দিয়ে করা সম্ভব হয় না। সো এটার সিংহভাগ এখনও কিন্তু 70% র মেটেরিয়াল কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তো ইন্ডাস্ট্রি আমার মনে হয় এই একটা সেক্টরে আমরা বিভিন্ন জায়গায় লাইট ইঞ্জিনিয়ারিংয়ের উপরে অনেক দাবি তুলছি, কথা তুলছি। কারণ আপনি যদি দেখেন পৃথিবীতে কিন্তু 5-6টা রিজন আছে যারা অটোমোবাইল বানায়। সো আমি মনে করি আমাদের অটোমোবাইল সেক্টরে যেমন একটা প্যাসেঞ্জার কার যদি হয় বা একটা বাস যদি হয়, এটা কিন্তু 8 থেকে 11,000 কম্পোনেন্ট হয়। আমার তো পুরো ট্রাকটা বা পুরো গাড়িটার তো বানানোর দরকার নেই। আমরা কেন স্বপ্ন দেখি না যে আমরা ওইএমকে আমরা গাড়ির বাম্পারটা বানাবো, আমরা গাড়ির গ্লাসটা বানাবো, প্লাস্টিক আইটেমগুলো বানাবো, যেটা এখন আপনারা জানবেন জাপানের টয়োটা কোম্পানি কিন্তু মোর দেন 80% গাড়ির যে কম্পোনেন্ট এটা কিন্তু তারা নিজেরা বানায় না। এক্স্যাক্টলি, ওরা কিন্তু আউটসোর্স করে এবং এই আউটসোর্সিংয়ের একটা বিশাল মানে মেজর মার্কেট কিন্তু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড অ্যান্ড ভিয়েতনাম নিয়ে গেছে। সো আমি মনে করি এই সেক্টরটা গ্রোথের অনেক স্কোপ আছে। আমরা আজকের আলোচনা এখানে শেষ করব, তবে অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়েই আমি আরও একদিন নিশ্চয়ই আপনার সাথে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাবো। অনেক ধন্যবাদ আপনাকে সময়। আপনাকেও ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো আইডিএলসি প্রেজেন্টস ইনসাইড। ভালো থাকবেন সবাই।